ঔষধ হাতে মাথা চুলকাতে চুলকাতে বাসায় ঢুকে দরজা আটকে দিল সহন। তাহমি দরজা খুলে রেখেই বেডরুমে গেছে ভেবে সেদিকে এগোচ্ছে সহন। নীলাকে নিশ্চিত উল্টাপাল্টা বলেছে তাহমি, নয়তো বিছানার কথা কেন বলল। রুমে ঢুকতেই চমকালো সহন। সমস্ত বিছানা এলোমেলো, যেন কেউ ধস্তাধস্তি করেছে। তাহমি সেগুলো গোছাতে ব্যস্ত। এসব কি এমন এলোমেলো হলো কিভাবে? তোর কল্লা, আমি নিজেই এমন করে রেখেছিলাম যাতে নীলা রুমে ঢুকলে এসব দেখতো আর জ্বলতো। তাহমি তুই এত বাজে কেন? এনে তোর ব্যথার ওষুধ, আজকে না লাগলে পরে লাগবে, এ বিষয়ে নিশ্চিত থাক। সহন বিছানার ওপর ঔষধ রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সহন চোখের আড়াল হতেই তাহমি হাসল। ইস, পুরুষ মানুষ স্ত্রীর পাশে থাকতেও আদর সোহাগ করতে পারছে না বলে কত অভিমান। বিকেল 5টা, ওহিদের বাসায় এসেছে অনিক। সেখানেই আসতে বলেছে তৃষাকেও। ফোনে বলল মিনিট 5 লাগবে পৌঁছাতে। তৃষা প্রথম না বললেও পরে রাজি হয়েছে। আসলে খালি বাড়িতে অনিকের সাথে দেখা করতে যাওয়া অশোভন বলেই রাজি হচ্ছিল না মেয়েটা। অনিক বসার ঘরটা একটু গোছগাছ করে সেখানে বসেই অপেক্ষা করছে। তৃষা আসলে একসাথে বের হবে, সামনের পার্কে যাবে। এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বাজলো, তার মানে তৃষা এসে গেছে। অনেক দ্রুত দরজা খুলে দিল। হাসি মুখে ভেতরে প্রবেশ করলো তৃষা। দরজা আটকে অনেক গিয়ে সোফায় বসলো, আর পাশের সোফায় তৃষা। কেমন একটা ভয় ভয় লাগছে তার। বদ্ধ ঘরে, সাথে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। কেমন আছো বলো? অনেক সামনে থাকা কফি মেকার থেকে কফি দিল তৃষাকে। ভালো। ওদিকে সবাই কেমন আছে? আপাতত আছে ভালো, বিশ্রাম দরকার ওহির বাবার। আমি আবার রাতে ফিরবো বুঝলে। আজকেই? আরেকদিন থাকা যায় না? অনেক মুচকি হেসে কফির কাপে চুমুক দিল। থেকে কি করব, কিছুদিন পর তো বিয়ে করে ঘরে নিয়ে যাব। তখন না হয় কাজকর্ম রেখে সারা দিন তোমার সামনেই বসে রইলাম। দুজনেই একসাথে হেসে উঠল এবার। ঠিক আছে। তুমি বসো একটু, আমি রেডি হয়ে আসি। আর দরজা খুলে বাইরে দাঁড়াতে পারো, তোমার নার্ভাস লাগছে। বসা থেকে উঠে দাঁড়ালো অনিক। তৃষা চমকালো, কিভাবে তার মনের কথা বুঝলো মেয়েটা। তৃষা অপ্রস্তুত হয়ে গেছে, কিছু বলল না উত্তরে। অনিক গেল রেডি হতে। ফিরল 10 মিনিট পরে। তৃষা তখনও এক জায়গায় বসে আছে। হয়েছে আপনার? তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো। অনিক কালো রঙের শার্ট পরেছে, সাথে জিন্সের প্যান্ট। তৃষা চোখ ফেরাতে পারছে না। হ্যাঁ। অনিক তৃষার দিকে এগিয়ে গেল। তৃষা উঠে দাঁড়িয়েছে। সামনাসামনি দুজন, দুজরা চোখে দৃষ্টির মিলন হতেই লজ্জা পেল তৃষা। মাথা নুইয়ে ফেলল সে। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? তৃষা চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে। মানুষটা এভাবে অনুমতি চাইল, এতটা ভালো কেন হতে হবে? হুট করে জড়িয়ে নিলেই তো হতো। কিভাবে বলবে হ্যাঁ জড়িয়ে ধরো? আবার কিছু না বললেও তো খারাপ দেখাবে। তৃষার নীরবতাকে সম্মতি ভেবেই বুকে জড়িয়ে নিল অনিক। বুকে মুখ গুজে স্থির হয়ে হৃদস্পন্দন শুনছে তৃষা। অনেক দিন হলো কোথাও একসাথে ঘুরতে যায়নি 3 ভাই বোন। তাই গতকাল সবাই মিলে ঠিক করেছে সামনের শুক্রবার একসাথে পিকনিক করবে। লোকেশন কাছেই, তৃষাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা সুন্দর পার্ক আছে। সেখানেই তাহমি, সহন, তৃষা ও আয়ান মিলে পিকনিক করবে। অবশ্য বাবা মাদের বলেছিল জয়েন হতে, কিন্তু ওনারা রাজি হননি। সকালবেলা চোখে মুখে পানির ছিটে ফোঁটা লাগতেই ঘুম ভেঙে গেল সহনের। আজ শুক্রবার। তাহমি আগে ভাগে উঠে গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত। সহন উঠে বসল। তাহমির দিকে তাকাতেই বুঝল পানি এসেছে কোত্থেকে। ধীর পায়ে এগিয়ে গেল সে। তাহমির মনোযোগ অন্যদিকে। পেছন থেকে গিয়ে আলতো করে উদরে হাত রেখে জড়িয়ে ধরল সহন। তাহমি হকচকিয়ে উঠল। এভাবে কেউ ধরে? সহন এর মধ্যে ঘাড়ে নাকে ঘষতে শুরু করেছে। হাত দিয়ে স্লাইড করতে ব্যস্ত হয়ে উঠেছে। তাহমির অস্থির লাগছে। কিভাবে ধরবো? আরো গভীরভাবে? ছাড় তুই, ফ্রেশ ও রেডি হ, বেরোতে হবে আমাদের। তাহমি সহনকে ছাড়িয়ে অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে। সহনের অসহ্য লাগছে। কোথাও যাবো না বল, ভাল লাগে না বল, ধুর। প্রচণ্ড বিরক্তি নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল লোকটা। তাহমি হাসতে হাসতে চুলগুলো মেশিনের সাহায্যে শুকিয়ে নিচ্ছে।
প্রাইভেট গাড়িতে করে 4 জন পার্কে পৌঁছালো মাত্র। 2 বোন শাড়ি পরেছে, সাথে ম্যাচিং হিজাব। সহন অফ হোয়াইট কালারের শার্ট আর আয়ান ব্ল্যাক কালারের টি শার্ট। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে ওরা, সাথে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এসেছে। এখানে বসে রান্না করার কথা অবশ্য ছিল, তবে সেটা আর হয়নি। অনেক অবশ্য চেম্বার বন্ধ করে রেখে আসতে চেয়েছিল, কিন্তু তৃষা সুন্দর করে মনে করিয়ে দিয়েছে বিয়েটা এখনও হয়নি। পার্কের উত্তর দিকে সবাই মাদুর পেতে বসেছে। সহনের মন মেজাজ বিশেষ ভালো না। কথা সবার সাথে হেসে হেসে বললেও তাহমি সেটা বুঝতে পেরেছে ঠিকই। তারপর আয়ান তোর লেখাপড়ার টিউশন কেমন চলছে? তাহমি খাবারের প্যাকেট থেকে বিরিয়ানি প্লেটে পরিবেশন করছে। সহন ফোন নিয়ে ব্যস্ত। তৃষা সাহায্য করছে বোনকে। পড়াশোনা চলছে, কিন্তু টিউশনি। নাউজুবিল্লাহ আপাই, পুরাই নাউজুবিল্লাহ। আয়ানের কথায় সহনও ফোন রেখে আগ্রহ সহিত তার দিকে দৃষ্টিপাত করল। তাহমি কৌতূহল সংবরণ করতে না পেরে শুধালো, কি হয়েছে রে? আর কি বলবো, বড়লোক বাবার এক মেয়েকে পড়াচ্ছি, প্রায় দিন 25-এ। সরি, মেয়ে না বলে অ্যাটম বোম বললে ভালো হয়। মাধ্যমিক পরীক্ষা দিবে সামনে, অথচ অকাল পক্ক। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল আয়ান। তৃষা সেটা দেখে হো হো করে হেসে উঠল। আয়ান দিল তাতে ছোট্ট করে একটা কিল। তৃষাও কম যায় না, সেও ভাইয়ার চুল ধরে টান দিয়ে সহনের পেছনে লুকিয়েছে। আহা থাম তোরা দুজন। আর তৃষা, তুই খ্যাপানোর চেষ্টা করছিস কেন? আমার ভাইটার সত্যি কষ্ট হচ্ছে মেয়েটাকে সামলাতে। শালাবাবু, মেয়েদের সামলানো মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ভুলে আবার ফেসে যাও না। সহনের কথায় তাহমি অন্যদিকে তাকিয়ে হেসে নিল একটু। আয়ানও সমস্বরে বলে ওঠে, ওই মেয়ের সাথে আমি, আল্লাহ আমাকে রক্ষা করুন, কোনোভাবে একদিন রাতে পেলে আমাকে ধর্ষণ করে ছেড়ে দিবে। শেষের কথাগুলো আস্তে করে বলল আয়ান। বলা যায় না শালাবাবু, কখন কার সাথে কার কানেকশন হয়েছে। দেখছো না তোমার বোনের সাথে কেমন করে আমার ঘটে গেল। আরে বেচারি দুলা ভাই আমার। তৃষার সাথে তাহমিও উচ্চস্বরে হেসে উঠল। সারাদিন একসাথে সময় কাটিয়ে মাগরিবের আজানের আগে আগে যে যার বাসায় পৌঁছালো। মাঝে মধ্যে দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে কিংবা ব্যস্ত জীবনকে ছুটি দিতে আমাদের এরকম সময় কাটানো উচিত। প্রকৃতির সান্নিধ্যে গেলে মন ও শরীর দুটোই ভালো থাকে। মার্চ প্রায় শেষের দিকে। চৈত্রের দুপুর, চারদিকে কড়া রোদ। রোদের মধ্যে ঈশান কোণে মেঘ জমেছে। ফরিদা খান ছাদে কাপড় শুকাতে দিয়েছেন। তেঁতুলের আচারের বয়ামগুলি রোদে শুকাতে দিয়েছিলেন ঘণ্টাখানেক আগে। সেগুলো এদিক সেদিক ঘুরিয়ে রেখে দিয়ে ছাদ থেকে নেমে গেলেন দীর্ঘদিনের চিকিৎসার ফলে ওহির বাবা। সবুজ সুস্থ হয়ে উঠেছে এখন, তবে চাকরিতে আর জয়েন করবে না। নিজের এলাকা থেকেই কোনো ব্যবসা করার চিন্তাভাবনা করেছে সে। তাই গতকাল সপরিবারে বাসায় ফিরে এসেছেন। ওহি ফেরার খবর পেয়ে তৃষাও বেশ খুশি হয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তাই ওহিদের বাসার দিকে রওনা দিয়েছে তৃষা। সাদা গোলাপি মিশালের রঙের 3 পিসের সাথে সাদা হিজাব পরেছে সে। হাতে ছোট্ট একটা ব্যাগ, অন্য হাত ফাঁকা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তৃষা রাস্তার পাশে। এমন সময় একটা টয়োটা প্রেমিও এসে থামল তৃষার সামনে, যাকে বলে প্রাইভেট গাড়ি। জানালার কাছ নেমে গেল কিছুটা। তৃষা শান্তভাবে সেদিকে তাকালো। গাড়িতে উঠে বসো। অনিককে দেখে চমকালো তৃষা। হঠাৎ করে এলেনি তাই? আপনি? গাড়িতে উঠবো না, বাস আসবে এক্ষুনি। মেয়েটাকে সেধে লাভ হবে না বুঝে আর কিছু বলার আগেই অনিক হাত ধরে টেনে গাড়িতে উঠে বসালো তাকে। গাড়ি স্টার্ট দিয়েছে। কথা না শুনলে বিয়ে করব না, বুঝলে? তৃষা ফিক করে হেসে উঠল। হুমকি দিচ্ছেন? তা বলতে পারো। ঠিক আছে, কথা শুনবো। অনিক এক হাত তৃষার হাতের ওপর রেখেছে, অন্য হাতে ড্রাইভ করছে। বাহ, কত লক্ষ্মী বউ আমার। আপনি ভালো করে গাড়ি চালান, আমার ভয় করছে কিন্তু। কিচ্ছু হবে না, চুপ করে বসো তুমি, আমি আছি। চোখে চোখ রেখে কথাটা বলল অনিক। কি জানি ছিল সেই চাহনিতে। তৃষা চুপ করে মাথা নেড়ে সম্মতি দিল। আমি আছি শব্দটা যেমন ভরসা করার যোগ্য, তেমনি কিছু কিছু হাত কেবল স্পর্শ করা নয়, বরং ভরসার জায়গা। রাতের আধারে ছেয়ে আছে গোটা শহর। বাইরে ঠান্ডা বাতাস বইছে, কালো মেঘ জমেছে। মেঘগুলো এদিক সেদিক উড়ে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তাহমির কাছে।
জানালা দিয়ে বাইরের আবহাওয়া দেখছিল এতক্ষণ। সহন বিছানায় শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। সোজা হয়ে শুয়ে হাঁটু উঁচু করে ভেতরে বসেই ফোন টিপছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে আরও আগে। তাহমি এবার জানালা আটকে দিল। বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাতাসের গতি ও বিদ্যুৎ চমকানি। জানালা আটকে বিছানার পাশে দাঁড়িয়ে মশারি টানতে যাবে, তখনই কারেন্ট চলে গেল। বিরক্তিতে চ জাতীয় শব্দ বের হয়ে এলো তাহমির মুখ থেকে। ফলে সহন কম্বল সরিয়ে বাইরে তাকালো। এতক্ষণ যে কারেন্ট ছিল সেটাই তো বোনাস। শালার আকাশে মেঘ দেখলে কারেন্ট থাকে না। সহন বিছানা থেকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ড্রয়ার থেকে মোমবাতি বের করল। তাহমি এগিয়ে গিয়ে দিয়াশলাই দিল। এই কথাটা ঠিক বলেছিস তুই। তাহলে চুমু দে। কথা ঠিক বলেছিস, তাতে চুমু দেবো কেন? তাহমির হাতে মোমবাতি, দুজন মুখোমুখি দাঁড়িয়ে। মোমের আলোতে অপরূপ লাগছে দুজনের মুখশ্রী। বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। জানালা খুলে গিয়ে দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে জানালার পর্দা। মোমবাতি প্রায় নিভু নিভু। সহন গিয়ে এবার ভালো করে আটকে দিল জানালা। টেবিলের ওপর মোমবাতি রেখেছে তাহমি। চুমু দেওয়ার কোনো কারণ লাগে না, বর চাইলেই বউ চুমু দেবে। তাহমিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল সহন। সবকিছু মিলিয়ে কেমন একটা ঘোর লাগা পরিবেশ মনে হচ্ছে তাহমির কাছে। কেন জানি মনে হচ্ছে এই আবহাওয়ায় প্রিয় মানুষের আহ্বান অগ্রাহ্য করতে পারবে না সে। শুকনো ঢোক গিলে সহনের দিকে দৃষ্টিপাত করল। সহন সামনাসামনি বসে তাহমির হাত নিজের হাতের মধ্যে আলগে ধরে আছে। ডান হাত দিয়ে তাহমির বাম হাতের আঙ্গুল নিয়ে খেলছে, আর তাতেই অজানা শিহরণ বয়ে যাচ্ছে তাহমির শরীরে। বরকে চাইতে হবে কেন? সেটাই তো, বরকে কেন চাইতে হবে? বউয়ের উচিত না চাইতেই বরকে চুমু খাওয়া, আদর করা, বিশেষ করে এমন রোমান্টিক ওয়েদারে তো। তাহমির সহনের ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল। এরও মধ্যেই অনেক জোরে কোথাও বাস পড়েছে। একটু আঁতকে উঠল তাহমি। সহন কী ভেবে হুট করে জড়িয়ে নিল বুকে। তাহমি বাধা দিল না, কিংবা নড়াচড়াও করল না, চুপটি করে রইল। তাহমির নীরবতা সহনকে আশকারা দিচ্ছে। অধৈর্য মন আর ধৈর্য ধরতে নারাজ তার। দুজনের উষ্ণ নিঃশ্বাস দুজনের ঘাড়ে আশ্রে পড়ছে। সহন পিঠে কিছুটা ব্যথা অনুভব করছে। তাহমি এতটা জোরে ধরেছে যে নখের আঁচড় লেগে যাচ্ছে। সহন মুচকি হেসে হাত দিয়ে তাহমির পিঠে স্লাইড করতে লাগলো। একটু পর নিজেকে ছাড়িয়ে নিল তাহমি। সহন হতাশ হলো ফের। মাথা নত করে বসে আছে লোকটা। তাহমি সহনের থুতনিতে হাত দিয়ে মাথা উঁচিয়ে ধরে শুধালো। কি হয়েছে? কিছু না, ঘুমাও তুমি। সহনের বেচারা টাইপের মুখটা দেখে এই মুহূর্তে তাহমি জোরে সোরে হাসতে ইচ্ছে করলেও সেই ইচ্ছে দমিয়ে রাখল। দুজনের দৃষ্টি দুজনাতে আবদ্ধ। তাহমি থুতনি থেকে হাত সরিয়ে একটা আঙ্গুল সহনের ঠোঁটে স্পর্শ করল। সহন থমকে গেল। বড় বড় চোখ দিয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে তাহমির দিকে। তাহমি মিষ্টি করে একটু হাসল, তারপর ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে নিজের মুখে পুরে নিল সেই আঙ্গুল। সহন শখ খেল। তাহমির ঠোঁটে, মুখে, চোখে কামনার অনল দেখতে পাচ্ছে সে। আর অপেক্ষা নয়। সহন এক মুহূর্ত বিলম্ব না করে সেই অনলে ঝাঁপ দিল। উন্মাদের মতো ওষ্ঠ শুইয়ে দিল তাহমির ওষ্ঠে। প্রলয়ের অনলে পোড়াবে আজ তাকে। বদ্ধ ঘরের চারদেয়াল সাক্ষী হলো দুটি মানবের উষ্ণ নিঃশ্বাসের শব্দে। বৃষ্টির তোপ কমেছে, কিন্তু এখনও অল্প স্বল্প বিদ্যুৎ চমকাচ্ছে বটে। আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রাত 2:30 বাজে। কিছুতেই আজ ঘুম আসছে না তার। বিকেলে একটু বেশি বকে ফেলেছিল অনিমাকে। 1 মাস শেষ হওয়ার পরেও অনিমার বাবার রিকোয়েস্টে আরেক মাস পড়তে যাচ্ছে। সেই জন্যও আয়ানের মেজাজ বিগড়ে থাকে। তার ওপর অনিমার অদ্ভুত কাণ্ড কারখানা তো আছেই। ঘটনা হয়েছে কি, আয়ান যথারীতি পড়াচ্ছিল অনিমাকে। অনিমার মনোযোগ বরাবরের মতোই অন্য কোথাও ছিল। তবুও আয়ান কিছু বলেনি আজ। এক কথা বলতে বলতে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় বলে আর কিছুই বলবে না বলে ঠিক করেছে আয়ান। মনে মনে এই মাস শেষ হলে এই ঝামেলার হাত থেকে সে বাঁচবে। তো পড়ানো শেষ হলো। আয়ান উঠে দাঁড়াতেই অনিমা কেমন করে যেন তার দিকে লাফ দিল। সাথে সাথে ফ্লোরে শুয়ে পড়ল আয়ান, আর আয়ানের ওপর অনিমা। সমস্যা সেটাও নয়। আয়ান অনিমার দিকে তাকিয়ে আছে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, আর অনিমা তাকিয়ে আছে অসহায়ভাবে। পড়ে যাওয়ার ফলে ঘটনাবশত দুজনের ঠোঁট একত্র হয়ে গেছে,
আয়ান বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়ে জোরে একটা ধমক দিল অনিমাকে। অনিমা তখনও ফ্লোরে বসা। অনিমা, মিনিমাম ভদ্রতা শেখনি তুমি? বাবা মা এতটুকু শেখায়নি? একজন পুরুষের সাথে এত মাখামাখি কোনো ভালো মেয়ের চরিত্র হতে পারে না। স্যার, আমি ইচ্ছে করে করিনি, আসলে তেলাপোকা। চুপ করো, অসহ্য একটা মেয়ে। আয়ান অনিমাকে ওভাবে ফেলে রেখেই চলে এসেছিল। তখন অনিমাকে খেয়াল না করলেও এখন বারবার ওর ছলছল নয়নে তাকিয়ে থাকা দৃশ্যটা মনে পড়ছে। মেয়েটা মজা করে করলে নিশ্চয়ই ওর চোখ ভেজা থাকতো না। তাছাড়া ওর তো মা নেই, বাবা মা তুলে কথা বলাটাও ঠিক হয়নি নিশ্চয়ই। কিন্তু ওই মুহূর্তে এত কিছু খেয়াল ছিল না। রাগের মাথায় কি যে বলেছে বুঝতেই পারেনি। রাগের মাথায় যে ব্যক্তি নিজের মুখের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত যোদ্ধা। অনিমাকে একবার সরি বলতে না পারলে শান্তি লাগবে না, কিন্তু এত রাতে কিভাবে বলবে আয়ান? নম্বর নেই, কিন্তু ফেসবুক আইডিতে অ্যাড আছে। এখন নক করা ঠিক হবে না, এত ভাবলে সকাল হয়ে যাবে। আয়ান তড়িঘড়ি করে মেসেঞ্জারে ঢুকে সার্চ অপশনে গিয়ে অনিমার নামটা টাইপ করতেই অনিমার আইডি শো করছে। মেয়েটা অফলাইনে, এটাই তো স্বাভাবিক। এত রাতে নিশ্চয়ই অতটুকু মেয়ের জেগে থাকার কথা নয়। ইনবক্সে ঢুকে মেসেজ টাইপ করতে লাগলো আয়ান। অনিমা, আমি দুঃখিত বিকেলের আচরণের জন্য। আমার আসলে মাথা ঠিক ছিল না, তুমি প্লিজ কষ্ট পেও না। ঘুম ঘুম চোখে আধো ঘুমে জানালার দিকে তাকাচ্ছে অনিমা। রোদের আলো এসে চোখের ওপর পড়েছে, ফলে ঘুম ভেঙে যাচ্ছে। চোখ ডোলে উঠে বসলো মেয়েটা। গুটিসুটি পায়ে গিয়ে জানালার পর্দা টেনে দিয়ে ফের শুয়ে পড়ল। কিশোরীর মন বড্ড চঞ্চল, এদিক ওদিক ফিরিয়েও আর ঘুম আসলো না। তাই তো ফোন হাতে নিয়ে ডাটা অন করলো অনিমা। ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো, কিন্তু আয়ান স্যার নামক আইডি থেকে মেসেজ আসতে একটু চমকালো সে। মেসেঞ্জার ওপেন করে মেসেজটা দেখল। অনিমা, আমি দুঃখিত বিকেলের আচরণের জন্য। আমার আসলে মাথা ঠিক ছিল না, তুমি প্লিজ কষ্ট পেও না। মেসেজ পড়ে ভেঙচি কেটে একা একাই বলতে লাগলো মেয়েটা। কষ্ট পেও না, কষ্ট দিয়ে তারপর বলতেছি কষ্ট পেও না, আদি খেতে কত। অনিমা কি লিখে উত্তর দিবে ভাবতে থাকে। কিশোরী মন গতকাল খারাপ থাকলেও সেই বিষয়টা রাতে ঘুমানোর সাথে সাথেই ভুলে গেছে। ইটস ওকে। এতটুকু লিখলো জবাবে। আজকে থেকে একেবারে চুপ হয়ে যাবে সে, আর বেশি কথা বলবে না। কালকের বিষয়টা ভুলে গেলেও তার রেশ কাটাতে পারেনি অনিমা। মামনি, গুড মর্নিং। বাবার আওয়াজে নড়েচড়ে উঠল অনিমা। নিজ হাতে 2 কাপ কফি নিয়ে রুমে প্রবেশ করলেন অনিমার বাবা। অনিমাও উঠে বসে বিছানা থেকে নামল, ফোন বিছানায় রেখে দিল। গুড মর্নিং বাবা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি 2 মিনিটে। ওকে মাই প্রিন্সেস, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ওকে বাবা। ঠিক 2 মিনিট পরেই দৌড়ে বাবার পাশে এসে বসলো অনিমা। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাবার পাশে বসলো সে। চোখ মুখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। অনিমার বাবা তোয়ালে নিয়ে এসে মেয়ের চোখে মুখ মুছে দিলেন। দুজনে কফির কাপে চুমুক দিলেন। ভালো করে এইচএসসি পরীক্ষাটা দাও অনিমা। আমি চাই তোমাকে নিয়ে আমার গর্ব হোক। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? লোকে যেন এটা না বলে বড় লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে তুমি। আমি মন দিয়ে পড়াশোনা করব বাবা। তুমি খুব ছোট, পড়াশোনা করো। সামনে কি করবে সেটা তখন ভেবো। তোমার বন্ধু বান্ধবীদের খোঁজ আমি রাখছি, ওদের সাথে মিশো না, ওরা নেশা করে। মাদকের নেশা ভয়াবহ অনিমা। মেয়েকে নিয়ে চিন্তিত অনিমার বাবা। অনিমা সেটা বেশ বুঝতে পারছে। আমি তেমন কিছু করব না, তুমি এত চিন্তা করো না বাবা। বেশ, লক্ষ্মী মায়ের মতো কথা। আয়ান ছেলেটা ভালো, আমার অনুরোধে তোমাকে পড়াচ্ছে। তুমি ওর সাথে প্লিজ সহযোগিতা করো, লেখাপড়ার দিকে মন দাও। আজকের পর থেকে আর দুষ্টুমি করব না আমি, তুমি ভেবো না এত। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষ ত্যাগ করলেন ভদ্রলোক। অনিমা ভাবুক হয়ে গেল। সত্যি সত্যি আজ থেকে নিজেকে খোলসের মধ্যে আটকে রাখবে। আজকে আমার দুষ্টু মেয়েটাকে একটু বেশি হাসি খুশি লাগছে। কাহিনী কি রে তাহমি? সোহনের সাথে সব কিছু ঠিক হলো? দুপুরের জন্য রান্না চলছে হেসেলে। শাশুড়ি বৌমা মিলে রাঁধছেন। কড়াইয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচো, রসুন বাটা, হলুদ, মরিচ আর অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছে তাহমি। হ্যাঁ মামুনি, তোমার ছেলে তো সেই কবেই সোজা হয়ে গেছে। আমি একটু নাকানি চুবানি খাওয়াচ্ছিলাম আর কি। আলুগুলো দিয়ে আবারও কষাতে ব্যস্ত হয়ে উঠল সে।
ফরিদা খান ইলিশ মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিলেন। পাশেই অন্য পাত্রে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা। তুই এত দুষ্টু না, জানি আমার নাতি নাতকুর কতটা দুষ্টু হয়। ছেলেটাকে আমার আর জ্বালাতন করিস না, সুখে শান্তিতে এখন দুজন মিলে সংসার কর আর তাড়াতাড়ি সুখবর দেওয়ার ব্যবস্থা কর। মামুনি, তেল তেতে যাচ্ছে তো। তেল বেশি গরম হয়ে যাওয়ায় চুলো বন্ধ করে মাছগুলো তাতে ছাড়লেন ফরিদা। মেয়েটা একটু লজ্জা পেল, সেজন্যই কথা ঘুরিয়ে ফেলেছে। গতকাল অনিকের সাথে অনেকক্ষণ কথা হয়েছে তৃষার। অনিক আর অপেক্ষা করতে চাচ্ছে না বিয়েতে। প্রয়োজনে বিয়ে করার পরেও তৃষার বাবার বাড়ি থেকেই পড়ালেখা করবে, তবুও বিয়েটা এক্ষুনি করতে চায় সে। এসব নিয়ে ভাবতে ভাবতে দুপুরের খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে গেছে মেয়েটা। আমিনা এসে মেয়েকে এভাবে অসময়ে ঘুমাতে দেখে কিছুটা বিচলিত হলেন। কপালে গলায় হাত ছুঁয়ে দেখলেন না, শরীর ঠিকঠাক আছে। তিনি মৃদু ধাক্কা দিলেন তৃষাকে। তৃষা, এই তৃষা, দুপুরে খাবি না? এর মধ্যেই আয়ানও তৃষার ঘরে এসে উপস্থিত হলো। খাওয়ার টেবিলে আদরের বোনটিকে না দেখে এসেছিল ডাকতে। তৃষাকে এভাবে শুয়ে থাকতে দেখে সেও চমকে ওঠে। মা, তিশার কি হয়েছে? তিশা, এই তিশা। আরে অসময়ে ঘুমিয়ে গেছে, কিছু হয়নি। আমি গেলাম, তুই ওকে ডেকে তুলে নিয়ে খেতে আয়। আমিনা ছেলেকে রেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। ভাই আর মায়ের হাঁক ডাকে তৃষার ঘুম ছুটে গেল এতক্ষণে। পিট পিট করে তাকালো আয়ানের দিকে। শুনেছি মানুষ বিয়ের বছর অনেক ঘুমায়, তোর কি এবছরই বিয়ে নাকি রে? আয়ান সবগুলো দাঁত বের করে তৃষাকে খ্যাপানোর চেষ্টা করছে, কিন্তু তৃষা শান্তভাবে উঠে বসল। চিন্তিত সুরে বলল, ভাইয়া অনেক বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাইছেন। সমস্যা কি? আসবে। আমি আর আপা আছি না, আমরা আব্বু আর আম্মুকে বুঝিয়ে বলবো। তুমি কথা বলবে ওনার সাথে? রাতে কথা বলে দিস বরং। এখন খেয়ে দিয়ে পড়াতে যেতে হবে আমাকে। ঠিক আছে, চলো তাহলে খেয়ে নিতে। তুইও আয়, চোখ মুখে পানি দিয়ে। চুলগুলো ভালো করে শুকিয়ে নে, ভেজা চুল নিয়ে ঘুমিয়ে গিয়েছিলি। তৃষা তোয়ালে দিয়ে চুলগুলো মুছছে। তুমি যাও, আমি আসতেছি। ওকে। ভাই চলে যাওয়ার পরে চোখে মুখে পানি দিয়ে চুলগুলো তোয়ালেতে পেঁচিয়ে তৃষাও ডাইনিং টেবিলের দিকে এগোলো। আকাশে মেঘ জমেছে, দুপুরের রোদের তেজ কমে এসেছে কিছুটা। মৃদুমন্দ বাতাস বইছে বাইরে। ঘরে বসে বই পড়ছে। সহন আজকে বাসায় আসেনি দুপুরে, কাজের চাপ বেড়েছে। অবসরে বই পড়ে সময় কাটাতে পছন্দ করে মেয়েটা। সহনের সাথে ঝামেলা না হওয়ায় হাঁসফাঁস লাগে তাহমির। আজকে রাতে ফিরলে নিজে থেকেই ঝামেলা শুরু করবে বলে ঠিক করেছে সে। ফোনের রিংটনে ধ্যান ভঙ্গ হলো তাহমির। নম্বরটা দেখেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে তার। হ্যালো, হ্যাঁ বল। এরকম তেতো করে কথা বলছিস কেন? তা আমি কারণ আমি করলা নিম গাছ। সেধে সেধে ঝগড়া করবে? ইচ্ছে নেই। তা হঠাৎ মহারানের কি হলো? কিছু নাই, এদিকে আয় তো। সহন ফোনের ওপাশে বসে হকচকিয়ে গেল। কিভাবে দূরে থেকে কাছে আসবে, তবুও বলল, আসলাম। চোখ বন্ধ করে ফিল কর, একটা টস টসে চুমু খেলাম তোর গালে। হট কেস। তাহলে তো ঠোঁটে দিতাম। আর বলিস না, বাসে ছুটে আসতে হবে এখন তাহলে। থাক, আসতে হবে না এখন, রাখলাম। তাহমি কল কেটে দিল। ইচ্ছে করে সহনের মনে ছটফটানি ঢুকিয়ে দিল। বেচারা সহন কাজের দিকে মন না দিয়ে এখন বউয়ের দেওয়া টসটসে চুমু সামনে থাকলে কিভাবে খেত সেসব ভাবতে শুরু করেছে। তাহমি এদিকে ঠোঁট টিপে হাসছে। আধ ঘন্টা ধরে চুপচাপ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে অনিমা। ফলে আয়ান ভূত দেখার মতো চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। এই অনিমাকে তো সে চেনে না, যা বলছে তাই করছে, না বেশি কথা বলছে আর না তো অন্যমনস্ক হচ্ছে। মেয়েটা কি খুব বেশি কষ্ট পেল? কিভাবে ক্ষমা চাওয়া উচিত আয়ানের? কথা বলবে এসব বিষয়ে নাকি বলবে না? উফ, এত এত দোটানা কেন থাকে জীবনের সব ক্ষেত্রে? অনিমা, তোমার কি শরীর খারাপ লাগছে? না স্যার। অনিমার সহজ সরল স্বীকারোক্তিতে আয়ান আবারও চিন্তায় পড়ে গেল। এই মেয়ে তো এক কথার উত্তর দিত এতগুলো বাক্য ব্যয় করে। হলো কি মেয়েটার? তুমি কি আমার উপর রেগে আছো? কৌতূহলী হয়ে ফের শুধালো আয়ান। অনিমার আবারও এক কথায় উত্তর, না। আয়ান আর কোনো প্রশ্ন না করে চুপচাপ পড়া শেষ করে। যাওয়ার আগে একবার অনিমার দিকে দৃষ্টিপাত করে। চুপচাপ বইগুলো গুছিয়ে রাখছে সে।
আয়ান আনমনে নিজ গন্তব্যে ফিরতে অগ্রসর হতে শুরু করে। দুপুরে অমন কল কেটে দিয়েছিলে কেন? ঘরে ঢুকেই জানালার পাশে দাঁড়িয়ে থাকা দেখে তাহমিকে প্রশ্ন করল সহন। ভরা পূর্ণিমা আজ। তাহমি সেই পূর্ণিমার আলোয় নিজেকে বিলীন করতে যাচ্ছে। চাঁদের আলো গায়ে মেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে তার। ঘুমিয়ে পড়। তাহমির সংক্ষিপ্ত উত্তর অসহ্য লাগছে সহনের। অফিস থেকে ফিরল, তবুও তার দিকে কোনো খেয়াল নেই মেয়েটার। সহন বাইরের পোশাক নিয়ে পেছন থেকে উদরে হাত রেখে জড়িয়ে নিল তাহমিকে। তাহমি কেঁপে উঠল কিছুটা। ঘাড়ে থুতনি রেখেছে সহন, ফলে উষ্ণ নিঃশ্বাসে তাহমিরও কেমন কেমন লাগছে। আই ওয়ান্ট টসটসে চুমু। তাহমি বাইরের দিকে তাকিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে তারপর। ঠিক আছে ম্যাম। তাহমির ভাল লাগছে না কোথাও। সহন জেদ করে বলবে না, আগে চুমু তারপর সব কিছু। কিন্তু সে ভদ্রলোকের মতো বউয়ের কথা মেনে নিল। এভাবে কথা শুনলে ঝগড়া কিভাবে করবে? না, ঝামেলা চাই মানে চাই। সহন যেন আজকে ঝড়ের বেগে খাওয়া শেষ করে রুমে এলো। তাহমি ইচ্ছে করে আজকে একা একা খেয়ে নিয়েছে, যাতে সহন একটু হলেও মন খারাপ করে তেরামি করে। তাহমি এখনও একইভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সহন এসে আর কথাবার্তা না বলে কোলে তুলে নিল তাকে। তাহমি চমকালো। এই সহন, কি করছিস? ছাড় বলছি। কেন, চুমু দিবি না? ধ্যাৎ, কি সব বলে সবসময়। আমি ঘুমবো। বিছানায় শুইয়ে দিল তাহমিকে। নিজেও বসলো পাশে। বোঝার চেষ্টা করছে মেয়েটার কি হয়েছে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমির দিকে। তুই কি ঝগড়া করতে চাইছিস? দেখ, আমি এখন খুব মুডে আছি। কোমর ব্যথার ওষুধটা কাজে লাগতে হবে না? হয়তো টাকা নষ্ট করা ছেলে নই আমি। এই রে, সহন বুঝলো কিভাবে সে ঝগড়া করতে চাচ্ছে, তার মধ্যে আবার দুষ্ট দুষ্ট কথা বলছে। উফ, ছেলেটা মিসকে শয়তান একটা। আজকে কিচ্ছু হবে না। কিছু না মানে কিচ্ছু না। সহন জোর করার মানুষ না। তাহমি যে ইচ্ছে করে এমন করছে সেটাও সহন বুঝতে পারছে। এবার সেও টাইট দিবে। ঠিক আছে, শুভরাত্রি। সহন বালিশে শুয়ে সোজা হয়ে চোখ বন্ধ করল। তাহমি এক জায়গায় শুয়ে আছে এখনও। ভাল লাগে না, না হলো ঝগড়া আর না তো রোমাঞ্চ। তাহমিও সহনের পাশে শুয়েছে। সহন, এই সহন। বার কয়েক ডাকার পরেও সহন সাড়া না দেওয়ায় তাহমি আর ডাকল না। মানুষটা ঘুমিয়ে গেছে আসলেই। মায়ের কাছে বোনের বিষয় বলেছে আয়ান। আমেনা অমত করেননি, তবে তিশার বাবার মতামত নিয়ে চিন্তিত সবাই। তবে আমেনা বুঝিয়ে বলায় তেমন আপত্তি করবেন না তিশার বাবা। তবে ছেলের সঙ্গে কথাবার্তা বলতে চান। সেই অনুযায়ী পরশু অনিক আসবে তৃষাদের বাসায়। সব কিছুর মধ্যে তৃষার বড্ড অস্থির অস্থির লাগছে। অনিককে কি তৃষার বাবা মায়ের পছন্দ হবে? সকাল হতেই তৃষা তাহমিকে কল করে। ফোনের রিংটনের আওয়াজে ঘুম ভেঙে গেল তাহমির। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না তাকিয়ে কল রিসিভ করে কানের পাশে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। ও তৃষা, কেমন আছিস তোরা? বোনের কথা শুনে শোয়া থেকে উঠে বসলো তাহমি। পাশে তাকিয়ে দেখলো সহন নেই পাশে। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হঠাৎ এত সকালে কল? সবকিছু ঠিক আছে তো? তা ঠিক আছে। মা হয়তো তোমাকে কল দিয়ে বলবে, কিন্তু আমিই বলছি তার আগে। কালকে ডাক্তার সাহেব আসবেন আমাদের বাড়ি। তুমি কিন্তু আজকে বিকেলেই চলে আসবা। ওয়াও, গ্রেট নিউজ তৃষা। ইস, আমার ছোট বোনটার বিয়ের কথা হচ্ছে আর ভাবতেই তো আমার ভীষণ ভালো লাগছে রে। আমি তোর দুলাভাইকে বলছি, ওয়েট। আচ্ছা আপাই, রাখছি তাহলে। আচ্ছা। তৃষার সাথে কথা বলা শেষে সারা ঘরে সহনকে খুঁজল তাহমি। ওয়াশরুমেও নেই। গেল কোথায় এত সকালে? মনটা কেমন খসখস করছে। সহনকে কল দিবে ভাবতেই দেখল বালিশের পাশে ফোন রাখা। তার মানে আশেপাশে কোথাও গেছে নিশ্চয়ই। তাহমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল। এখন থেকে একটু সংসারে মনোযোগ দেবে। শাশুড়িকে রান্না করতে দিবে না। মামুনি, তুমি সরো। আজকে থেকে রান্না বান্না আমিই করব। আমার স্কুল 9টার পরে শুরু হয়। আমি একেবারে সকাল সকাল উঠে সবকিছু করে ফেলবো। ফরিদা খান সহাস্য মুখে বললেন, এত কষ্ট করে তোকে রান্না কেন করতে হবে শুনি? যতদিন গায়ে গতরে শক্তি আছে আমিই করব সব কিছু। না না, তাহলে আমি এখন খাবো না কিছু। না খেয়ে অনশন করব। ওমা, না খেয়ে কেন থাকবি? আচ্ছা শোন,
আমরা মিলেমিশে রান্না করব, কাজগুলো বরং ভাগাভাগি করে করব। কি বলিস? তাহমি খিলখিল করে হেসে উঠল। এবার ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা তোমার ছেলেকে দেখলে বেরোতে? লুচি তেলের কড়াইয়ে ছাড়তে ছাড়তে বলল তাহমি। ফরিদা আলুর খোসা ছাড়িয়ে রাখলেন বাটিতে। হ্যাঁ, বললো তো হাঁটতে বেরিয়েছে। ও আচ্ছা। মামুনি আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা হবে কালকে। ছেলে আসবে বাসায়, আব্বু কথা বলবে। বাহ, ছেলে কি করে? ডাক্তার। আমরা বিকেলে যাব মামুনি। হ্যাঁ, যাবি না কেন? তুমি এত ভালো কেন বলো তো? শাশুড়িদের এত ভালো হতে নেই। আমি তাহলে দজ্জাল শাশুড়ি এখন? ওই যে বউকে মেরে ফেলে বাংলা সিনেমায়, সেই দাজ্জাল শাশুড়ি। তাহমির কথায় ফরিদা হেসে উঠল। এর মধ্যেই সহন ফিরল বাসায়। দরজা খুলে ভেতরে ঢুকতে স্ত্রী ও মায়ের হাসির শব্দ শুনে সেও এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কি ব্যাপার, দুজনও তো হাসাহাসি করছে যে? সহনকে দেখে তাহমির চোখ দুটো শীতল হয়ে গেছে, মনটাও স্থির হয়ে গেছে। কিছু না, তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণে নাস্তা তৈরি হয়ে যাবে। আর শোন, অফিস থেকে ছুটির ব্যবস্থা কর। কালকে তাহমির বোনের বিয়ের কথাবার্তা হবে, সেজন্য আজকে বিকেলে তাহমি যাবে ওর বাবার বাড়ি। তুই অফিস থেকে সরাসরি ওদের বাসায় চলে যাস বরং। বাহ, ভালোই তো। ঠিক আছে মা। সহন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তাহমি ও ফরিদাও খাবার দ্রুত প্রস্তুত করতে হাত চালু করে কাজে মন দেয়। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার নেমেছে। পাখিরা যে যার নীড়ে ফিরছে ইতোমধ্যে। ড্রয়িং রুমে বসে আছে 3 ভাই বোন। তাহমি বিকেলে চলে এসেছে বাবার বাড়ি। কথা মতো সহনের অফিস থেকে রাতে আসার কথা এ বাড়িতে। তাহমিকে পেয়ে ভীষণ খুশি হয়েছে সবাই। আমিনা বেগমের তো খুশি ধরে না। আয়ান আর তৃষা তাহমিকে নিয়ে ছোটোখাটো ঝগড়াও শুরু করে ফেলেছিলেন এর মধ্যেই। আয়ান বলছিল তাহমি ওকে বেশি ভালোবাসে, তো তৃষাও বলছিল আপাই তাকে বেশি ভালোবাসে। শেষমেশ আমিনা এসে ছেলে মেয়েদের থামিয়েছেন। আপাই, আজ মা এলো বলে আমি চুপ রইলাম। তুমি কিন্তু বললে না কাকে বেশি ভালোবাসো। তৃষা মুখটা হুতুম প্যাঁচার মতো করে বসে আছে। আয়ান তাহমিকে ফের বলল কথাটা। আমিনা ইসলাম রান্নাঘরে চা তৈরি করতে গিয়েছিলেন, চা নিয়ে এদিকে এলেন। আয়ান, তোদের না চুপ করতে বললাম? এক একটা বুড়ো হলো তবু ছেলে মানুষে গেল না তোদের। তাহমি জানে। তৃষা, তুইও। দুবোন মায়ের থেকে চা নিয়ে চুমুক দিল তাতে। আয়ান বসে রইল। আমিনা ইসলাম বিরক্তি নিয়ে বললেন, তোকে কি দাওয়াত করে চা নিতে বলবো বাবা? আমাকে তো নিতে বললেও না, তাই নিয়ে এতক্ষণ, এবার নিচ্ছি। আয়ান চায়ের কাপটা নিজের হাতে তুলে নিল। তৃষা আড়ালে ভেঙচি কাটল ভাইয়ার কথায়। তবে আয়ান সেসব দেখেনি। তাহমি দেখেছে ঠিকই। এখন ট্রেতে বাকি আছে একটা চায়ের কাপ শুধু। ওটা তাহমির বাবার জন্য নিয়ে গেলেন আমিনা। তাহমির বাবা এ সময় টিভিতে খবর দেখেন। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে অনিকের নম্বরে কল দিল তৃষা। অনিক কল কেটে দিয়ে ব্যাক করল। তৃষা 1 সেকেন্ড বিলম্ব করল না কল রিসিভ করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার হবু বউয়ের? আপনি জানেন না? আপনি না বলেছিলেন আমরা এক মন এক প্রাণ? তাহলে আপনি জানেন না কেন? মনের খবর তো জানি, বেশ ফুরফুরে মেজাজে আছো, কিন্তু শরীরের খবর তো জানি না। কারণ এখনো তো এক মন এক প্রাণ হলেও এক দেহ হয়নি। তৃষার লজ্জায় থতমত খেল। লোকটা তো ভালোই বেকায়দায় ফেলতে পারে। কাল কয়টার দিকে আসবেন? পারলে তো সূর্য উঠলেই চলে যেতাম, কিন্তু সেটা বড্ড বেমানান না। এই জন্য ভাবছি সকাল 10টার দিকে আসবো। বেশ, আমি তাহলে আম্মুকে সেটাই বলছি। তৃষা, জি বলুন। আমাকে তোমার পরিবারের সবার পছন্দ হবে? অবশ্যই হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কিন্তু বেশি ভালো মানুষই করে অতীতের কথা বর্তমানে টানবেন না। অতীত বর্তমানকে নষ্ট করে, ঝামেলার সৃষ্টি করে। না, আনবো না। যার সাথে সংসার করব সে জানলেই হবে। আমি তো আমার দিক থেকে পরিষ্কার। হুম, বুঝলাম। রাখছি এখন। ঠিক আছে, কাল দেখা হচ্ছে তাহলে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুভরাত্রি। শুভরাত্রি। তৃষা কল কেটে ফোনটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলল, রাতটা শুভ হবে না আজ। সারা রাত অপেক্ষা করতে করতে ছটফট করব, কখন সকাল হবে সেই আশায়। ঘরের এদিক থেকে ওদিকে পায়চারি করে যাচ্ছে তাহমি। এই নিয়ে 5 বার কল দিল সহনকে, কিন্তু রিসিভ করলো না। আর না তো কেটে দিল।
চিন্তা হয় না বুঝি? তাহমি ফোনের স্ক্রিনে তাকিয়ে সময় দেখে নিল আরেকবার। 11টা ছুঁই ছুঁই। অফিস থেকে তো 8:30টার মধ্যে ফিরে সহন। তাহমি 7-5 ভাবনার ছেয়েতে করে ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠল। মেসেজ এসেছে সহনের নম্বর থেকে। কালকে সকাল সকাল যাবো বাসা, এখন ঘুমালাম, শুভরাত্রি। তাহমির মেজাজ খারাপ লাগছে। ইচ্ছে করে এমন করলো মিসকে শয়তানটা। কি করবে এখন? পারলে এখনই শহরের কাছে গিয়ে তুমুল ঝগড়াঝাটি করত। ঝগড়া করার এই সুযোগ হাতছাড়া হচ্ছে ভাবতেই ডিপ্রেসেড লাগছে তাহমির। অজ্ঞতা সারা রাত বিছানার এদিক সেদিক করতে করতে শেষ রাতের দিকে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে মৃদু রোদের আলোর সাথে হাত বাড়িয়ে ছোঁয়াছুঁয়ি খেলছে কিশোরী অনিমা। স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে সে। একা একা দাঁড়িয়ে থাকতে দেখে অর্ণা এগিয়ে গেল ওর দিকে। কিরে অনিমা, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? পেছন থেকে অর্ণার কণ্ঠ শুনে ফিরে তাকালো অনিমা। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে হেসে বলল, কিছু না রে। ইদানিং কেমন লাগছে তোকে? কেমন চুপচাপ হয়ে যাচ্ছিস? কই, আমি তো ঠিকই আছি। বুঝি না জানো আমি। আচ্ছা, তোর টিউটর কি ভেগেছে? আয়ানের কথা উঠতেই অনিমার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে। এর কারণ নিয়ে অবশ্য কিশোরী মন আপাতত ভাবছে না। না, পড়াশোনার দিকে মনোযোগ দিয়েছি, তাই আর চাইছি না আয়ান স্যার ভেগে যাক। অনিমার কথা শুনে অর্ণা চমকালো, থমকালো। বিস্মিত নয়নে তাকিয়ে রইল বান্ধবীর পানে। এ যেন ভূতের মুখে রাম নাম। অনিমা, তুই কি কোনোভাবে তোর টিউটরকে ভালো টালো বেশি ফেলেছিস? দেখ, কিসের ভালোবাসা, বাবার মুখের দিকে চেয়ে এই সিদ্ধান্ত নিলাম, জীবনে ভালো কিছু করতে হবে। এভাবে লেখাপড়া করলে তো কিচ্ছু হবে না। বেশ, তাহলে ঠিক আছে। দুজনের কথোপকথনের মধ্যে ক্লাসের ঘন্টা বেজে উঠল। অনিমা ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল, চল চল, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। ও হ্যাঁ, চল। রান্নাঘরে কাজে ব্যস্ত আমেনা, তাহমি। তৃষা সাথে টুকটাক সাহায্য করছে অবশ্য। বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করছে। নুডলস, ডিম, মিষ্টি, শরবত, 5 রকমের ফলমূল, শ্যামাই, ফালুদা, আরও কয়েক প্রকার আইটেম থাকছে। হবু জামাইকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখতে চান না আমেনা ইসলাম। তৃষা, তুই এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। 10টা প্রায় বেজে গেছে, আমাদেরও তো কাজ শেষ প্রায়। তাহমি বোনকে বলল। তৃষা মায়ের দিকে দৃষ্টিপাত করে দেখল একবার। আমেনা ইসলামও মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক আছে আপাই। তৃষা রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে গেল নিজেকে পরিপাটি করতে। এদিকে তাহমি আর তাহমির মা সব খাবারগুলো গুছিয়ে রেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলো বসার ঘরে। তাহমির মেজাজ খারাপ। এখনও সহনের আসার কোনো নামগন্ধ নেই। আয়ান সোফায় বসে ফোন ঘাঁটতে ব্যস্ত। এরও মধ্যেই কলিং বেলের আওয়াজে ভেসে এলো। 9:45 বেজেছে। অনেক নিশ্চয়ই আগে আগে আসবে না, তাহলে সহন এসেছে। তাহমি গিয়ে দরজা খুলে দিল। সহন দাঁড়িয়ে আছে দরজার বাইরে। দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকবো কিভাবে? তাহমি, জামাইকে ঢুকতে দে। মায়ের কথায় ভেতরে সরে দাঁড়ালো তাহমি। সহন বাসার ভেতর ঢুকে আয়ানের পাশের সোফায় বসল। দরজা আটকে একপাশে দাঁড়িয়ে আছে তাহমি। কেমন আছেন মা? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বেয়াই আর বেয়ান কেমন আছেন? টি টেবিলের অপর শরবত, ফলমূল রেখে জিজ্ঞাসা করলেন আমেনা ইসলাম। সহন হাসি মুখে উত্তর দিল, সবাই আলহামদুলিল্লাহ। এগুলো লাগবে না এখন মা, আমার ভাইরা ভাই আসুক, দুজন একসাথেই খাবো। তাহলে শরবতটুকু অন্তত পান করো, গরম থেকে আসলে। ঠিক আছে মা। সহন শরবতের গ্লাসটা হাতে নিয়ে তাতে চুমুক দিল। আমেনা ইসলাম ফলমূলের বাটি নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে রাখলেন। তাহমির বাবা নিজের ঘরের বারান্দায় বসে পত্রিকা পড়ছেন। গ্রিলের ফাঁক দিয়ে মাঝে মধ্যে ব্যস্ত সড়কে যানবাহনের চলাচলের দিকেও দৃষ্টিপাত করছেন। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলেন একবার। ছেলেটার আসার সময় হয়ে এসেছে। বসা থেকে উঠলেন তিনি। হাতের পত্রিকা ঠিক জায়গায় রেখে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের উদ্দেশ্যে বেরোলেন তিনি। মেয়ের পছন্দের ওপর যথেষ্ট ভরসা আছে ওনার। ছেলে মেয়েদের সবসময় ভালো কিছু শেখানোর সর্বোচ্চ চেষ্টা করেন বাবা মা। তাহমির বাবা মাও তার ব্যতিক্রম নয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে আয়ান, সহন ও তৃষা। তাহমি পেঁয়াজু ভাজি করছে রান্নাঘরে। গরম গরম পেঁয়াজুর সাথে আড্ডা ভালো জমবে। অনেকের সাথে কথাবার্তা বলে
পরিবারের সবারই বেশ ভালো লাগে। তাই আগামী শুক্রবার অনিকের বোন ও বোনের স্বামীকে নিয়ে বিয়ের কথাবার্তা বলতে আসতে বলেছেন তাহমির বাবা। আহা, শালিকের মনে এখন কত আনন্দ, সামনেই তার বিয়ে। আমাকে দেখো, আমার আর কখনো সামনে তো দূর, পেছনে বিয়ে আসবে না। সহন আফসোসের সুরে কথাটা বলতেই বসার ঘরে হাসি রোল উঠল। তৃষার অবস্থা হাসতে হাসতে শেষ। আয়ান কোনো রকমে হাসি থামালো। তাহমি তো রান্নাঘরে কাজ করতে করতে সব কিছু শুনছে আর লুচির মতো রাগে ফুলছে। আজকে রাতে খবর আছে বেটা সহনশীলের। দুলাভাই, আপনি পারেনও বটে, আপু কিন্তু খেয়ে ফেলবে আপনাকে। তাকে আমি জানি না শালা বাবু, আমি তো চাই তোমার বোন আমাকে ইয়াম্মি ইয়াম্মি করে লুটুপুটে খেয়ে ফেলুক। শেষের কথাগুলো সহন একেবারে আস্তে করে বলার জন্য কেউ শুনতে পেল না। আয়ান ভ্রু নাচিয়ে বলল, ফিস করে কিছু বললেন মনে হয়। আরে না শালা বাবু, কিছু বলিনি। তা পেঁয়াজু কি আজ পাবো, নাকি একজন রান্না করে বসে সেগুলো সাবার করে ফেলবে? আমি ছোচানো তোর মতো। হাতে খাবারের বাটি নিয়ে বসার ঘরে প্রবেশ করলো তাহমি। টেবিলের ওপর রেখে দিয়ে এক পাশে দাঁড়ালো সে। সবাই হাতে হাতে পেঁয়াজু নিয়ে খেতে শুরু করেছেন এর মধ্যেই। হ্যাঁ, আমি নাকি ছোছা। আপু, তুমি কিন্তু দুলাভাইকে ভুলভাল কথা বলতেছো। তৃষা দুলাভাইয়ার কথায় সমর্থন করে বলল। তাহমি ভেংসি কেটে বলে, বিয়ে তো হচ্ছে, বুঝবি বরগুলো কত বড় পদের হাড্ডি হয়। তার মানে বিয়ের নেগেটিভ রিভিউ দিচ্ছ আপাই? বিয়ে তাহলে করব না? তৃষা জোরে হেসে উঠল কথা শেষে। তাহমি বোনের কথায় কি বলবে ভাবনায় পড়ে গেল। শালিকা, তুমি নিশ্চিত বিয়ে করো। বিরোধী দলের কোনো কথা শুনবে না। অনিক সাহেব ভীষণ ভালো লোক, একদম আমার মতো। তুই ভালো এই কথা যদি ভালো নামক শব্দটা শোনে তাহলে তো সে নিজেই পৃথিবী থেকে বিদায় নেবে। সহন কিছু বলতেই যাবে এমন সময় আমিনা ইসলাম এসে সবাইকে রাতের খাওয়া দাওয়া করে নিতে বললেন। আবহাওয়া ভালো না, মেঘ জমেছে আকাশে। যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে, তাই বিদ্যুৎ যাওয়ার আগেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেললাই উত্তম। ডাইনিং টেবিলে বসে ডিনার করছে বাবা ও মেয়ে। গত কয়েকদিন ধরেই মেয়ের পরিবর্তন লক্ষ্য করছেন অনিমার বাবা। অনিমা, হ্যাঁ বাবা বলো। কিছুদিন ধরে দেখছি তুমি কেমন আলাদা আচরণ করছো। আগের মতো নেই তুমি। তোমার কি কিছু হয়েছে? কোনো সমস্যা হলে আমাকে বলো মা। আমি তোমার মায়ের মতো, তোমার বন্ধু হয়ে উঠতে না পারলেও এতটুকু তো জানতে পারি। অনিমা খাবারের শেষ লোকমা মুখে দিয়ে পানি পান করল। আমার কিচ্ছু হয়নি বাবা। তোমরা সবাই কেন যে বলছো আমি আগের মতো নেই বুঝি না, শুধু লেখাপড়ার দিকে একটু মনোযোগ দিয়েছি। মেয়ের কথায় মৃদু হাসলেন তিনি। অনিমা হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছে বসা থেকে উঠে দাঁড়ালো। আচ্ছা, তাহলে ঘরে যাও। শুভরাত্রি। ঠিক আছে বাবা, সেম টু ইউ। সঠিক সময়ে এলে অনিমা নিজে থেকেই তার মনের কথা বলবে বাবাকে। মেয়েটা এখন এমন পর্যায়ে আছে, নিজের মনের কথা নিজেও বুঝতে পারছে না। এর জন্যই বিক্ষিপ্ত হয়ে থাকে তার মন মানসিকতা। আকাশে মেঘগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করতে ব্যস্ত, সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। থেকে থেকে বাতাসের গতিবিধিও ভালোই বৃদ্ধি পাচ্ছে। কারেন্ট তো কখন চলে গেছে তার খেয়ালও নেই সহন ও তাহমির। মোমবাতি জেলে যে যার মতো বিছানার দুই দিকে শুয়ে আছে। সহন যে ইচ্ছে করে এরকম এড়িয়ে যাচ্ছে তাহমিকে, সেটা সে ভালোই বুঝতে পারছে। তোর একার ইগো আছে, আমার নেই, এইসব ভেবে তাহমি নিজেও স্ব-ইচ্ছায় সহনের কাছাকাছি যাচ্ছে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ো হাওয়া। সহন হঠাৎ শোয়া থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। সব কিছুই তাহমি খেয়াল করছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সহন। আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গান ধরল সে। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মিকছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী,
মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চাই মন হারাতে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। গান শেষে পেছন ফিরে তাকালো সহন। তাহমি আগের মতো শুয়ে আছে। যা ভেবেছিল তা হচ্ছে না। অজ্ঞতা সহনও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু পরক্ষণে চমকালো সে। তাহমি হঠাৎ করে সহনের পেটের ওপর উঠে বসেছে। সহনের তো চক্ষু কপালে ওঠার জোগাড় হয়েছে। এই তা আমি পেতনিতে ভর করলো নাকি তোকে? না, তোকে জ্বালিয়ে মারবো বলে নিজেই পেতনি হয়ে গেছি। তাহমি সময় দিল না সহনকে। দুজনের বক্ষ যেখানে একত্র হয় সেখানে ঝুঁকে এক হাতে সহনের চুলগুলো আঁকড়ে ধরে অন্য হাতে কাঁধে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সহসাই দুজনের শরীরে শিহরণ বয়ে গেল। সহন এটাই চাচ্ছিল এতদিন। তাহমি যেন নিজে থেকেই তাকে আদর করে কিংবা কাছে পাওয়ার জন্য আকুল হয়ে যায়। সহন নিজের হাত তাহমির পিঠে রেখে জোরে জোরে স্লাইড করে। তাহমিও চুলগুলো আঁকড়ে ক্ষুধার্ত বাঘিনীর মতো ওষ্ঠদয়ে তার থাবা বসিয়ে যাচ্ছে। ক্ষণকাল বাদে থামল তাহমি। বিছানায় বসে প্রলম্বিত নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে গেছে সে। সহন শুয়ে আছে। তাহমি ওর দিকে তাকাতেই উঠে বসল। খোলা চুল খোপা করে দিল তাহমির। তাহমির অবাক করা দৃষ্টি দেখে মৃদু হাসল সহন। ভাবছিস চুল বাঁধলাম কেন? হ্যাঁ, এমনিতে তো চুল খুলে দিস মাঝে মধ্যে। এখন কাজের সময়। এতক্ষণ এই চুলগুলো আমার চোখে মুখে পড়ে ভীষণ বিরক্ত করছিল রে। এখন আর পারবে না। বুঝলাম এবার। সহন তাহমিকে কোলে তুলে বসালো। দু হাতে গলা আঁকড়ে ধরে বসল তাহমি। এক হাত দিয়ে পেটে স্লাইড করতে করতে অন্য হাতে কামিজের পেছন দিক থেকে চেইন খুলে দিল সহন। কেঁপে উঠল তাহমি। একটু লজ্জা লজ্জা লাগছে এখন। এভাবে চোখে চোখ রেখে থাকা যায়? সহন তাহমির ভাবগতির বুঝতে পেরে অন্যদিকে দৃষ্টিপাত করল। কাঁধ পর্যন্ত নামিয়ে ফেলল কামিজ। গলা থেকে ঘাড় এবং সর্বশেষ ঘাড় থেকে ঠোঁট শোয়াতে শোয়াতে কাঁধে এসে থামল সহন। তাহমি চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সে। শোক শোক যন্ত্রণায় আবিষ্ট হচ্ছে সমস্ত শরীর ও মন। নির্দিষ্ট স্থানে বসে মনোযোগ সহকারে পড়ছে অনিমা। আয়ান সামনে বসে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে তাকে। ইদানিং আয়ানের কেমন অদ্ভুত অনুভব হয়। হুটহাট অনিমার কথা ভাবতে ভালো লাগে তার। মেয়েটার বকবক, হঠাৎ করে কাছে আসা, নির্লজ্জতা সব কিছু মিস করে ভীষণভাবে। নিজের মনকে শান্ত করার বহু চেষ্টা করে সে। অনিমা নেহাত পিচ্চি মেয়ে, সবে এসএসসি দেবে। এই মেয়েকে নিয়ে এরকম অনুভূতি সৃষ্টি হওয়া ঠিক নয়। তার কোথায় অনিমার বাবার অগাধ সম্পত্তির প্রভাব প্রপত্তি, আর কোথায় মধ্যবিত্ত আয়ান। আয়ান স্যার, একটু দেখুন তো পড়াটা। অনিমার ডাকে ভাবনার সুতা ছেড়ে বাস্তবে ফিরল আয়ান। নড়ে চড়ে উঠল সে। কই দেখি। জি স্যার। বই এগিয়ে দিল অনিমা। আয়ান যথাসাধ্য সুন্দর করে বুঝিয়ে দিল পড়া। অনিমার ভীষণ ইচ্ছে করে আয়ান স্যারকে একবার জড়িয়ে ধরতে। একদিন পর্যন্ত সমবয়সী ছেলেমেয়েদের প্রতি একটা আলাদা ঝোঁক থাকলেও গত 2 মাসে নিজের থেকে প্রায় 9 বছর বয়সী স্যারের প্রতি আকৃষ্ট হচ্ছে কিশোরী মন। সামনেই পরীক্ষা, হাতে গোনা 1 মাস সময় আছে। তাই যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে এ সমস্ত অবাধ্য ইচ্ছাকে মাটিচাপা দিয়ে রাখছে অনিমা। তাছাড়া আয়ান স্যারের যে কোনো গার্লফ্রেন্ড নেই তার কি গ্যারান্টি আছে? আচ্ছা অনিমা, সামনেই আমার ছোট বোনের বিয়ে। তুমি চাইলে আমি তোমার বাবাকে বলবো তোমাকে যেতে দেওয়ার জন্য। মানে দাওয়াত করলাম। যদিও তোমার তো তেমন বাধ্যবাধকতা নেই বাসা থেকে। পড়ানো শেষে অপ্রয়োজনীয় আলাপ জুড়ে বসলো আয়ান। কি নিয়ে কথা বলবে ভাবতে ভাবতে তৃষার বিয়ের কথা মনে পড়ল আয়ানের। অনিমা ক্ষণকাল চুপ থেকে ভেবে নিল কিছু একটা। তারপর বলল, হ্যাঁ আমি যাব, আপনি বাবাকে বলবেন। ঠিক আছে, বিয়ের যেহেতু 10 দিন বাকি, আমি 3 কিংবা 4 দিন আগে আঙ্কেলকে বলবো। ঠিক আছে আয়ান স্যার। আয়ান জবাবে মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে। অনিমা তো সেখানেই থমকে গেছে। লোকটার মুচকি হাসিতে কি ছিল, মায়া নাকি জাদু? বই পড়ছিল তাহমি। বিকেলের এই সময়টাতে তাহমি বই পড়ে কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফ্যান্টাসি গল্পের প্রতি আলাদা এক আকর্ষণ কাজ করে তার।
বহুদিন ধরে তার ব্রাম স্ট্রকের ড্রাকুলা বইটা পড়ার জন্য হাঁসফাঁস করছিল, তবে কিছুতেই কেনা হচ্ছিল না। এই তো গতকাল সহন রাতে বইটা কুরিয়ার থেকে নিয়ে এলো। অনলাইন বুকশপ থেকে অর্ডার করেছিল তাহমিকে না জানিয়ে। হুট করে বইটা হাতে পেয়ে যে কি ভীষণ খুশি হয়েছিল মেয়েটা, সেই খুশিটুকুর সাক্ষী হবে বলেই সারপ্রাইজ দিয়েছে সহন। ড্রাকুলা নামটাই একটা আস্ত ভয় ধরিয়ে দেওয়ার মতো জিনিস। তাহমিও বইয়ের মধ্যে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। এমন সময় কল এলো সহনের। বিরক্ত লাগলো তাহমির। আপাতত বইয়ের দিকে থেকে মনোযোগ সরাতে চাচ্ছে না সে, কিন্তু সহনও যে নাছোড়বান্দা, নন স্টপ কল করে যাচ্ছে সে। অগত্যা বাধ্য হয়ে কল রিসিভ করলো তাহমি। কখন থেকে কল করছে? কানে কি কম শুনিস নাকি? এত কল দিচ্ছিস কেন তাই বল। ওরে ব্যস্ততা, সহন ঢং করিস না। খবিসের মতো করিস না। উফ। কি হলো, আদর লাগবে? ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট তোর কল্লা, পদের হাড্ডি একটা। বই পড়ছি আমি। তাহমির ঝাঁঝালো কথায় ফিক করে হেসে দিল সহন, তবে নিঃশব্দে। মহারানী শুনলে দক্ষ যজ্ঞ বাদিয়ে ফেলবে। আচ্ছা পর তাহলে, কিন্তু শোন, বল। রাতে শাড়ি পরবে। বেবি পিঙ্ক কালারের শাড়িতে তোকে দেখতে ইচ্ছে করছে খুব। সহনের ভালোবাসাময় আবদারে তাহমির মনটা কেমন চঞ্চল হয়ে উঠল। মুস্কি হেসে বলল, বেলি ফুলের গাছরা এনো, খোপায় দিব। বেশ আনবো, রাখছে, পড়ো এখন। ফোন কেটে দিল সহন। তাহমির ঠোঁটের কোণে সুখময় হাসির রেখা ফুটে উঠেছে। ইস, মানুষটা কত ভালোবেসে ফেলেছে তাকে। আজ শুক্রবার, বেলা ৩টা বেজেছে। সম্পর্কের শুরু থেকে আজ পর্যন্ত সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি অনেক ও তৃষার। শাড়ি পরে কখনো প্রিয়তমর সামনে আসা হয়নি, তাই আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হতেই শাড়ি পরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃষা। সাদা কালো মিশেলের একটা সিল্কের শাড়ি পরেছে তৃষা, সাথে কালো হিজাব। ঠোঁটে লাইট লিপস্টিক, চোখে কাজল, এতটুকু সাজগোজ যথেষ্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আইলাইনারের লাস্ট ফিনিশিং দেখে নিল সে। এর মধ্যেই মেসেজ এলো অনিকের। শাড়ি পরে আসবে আজ? তৃষার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি এলো। ঠোঁট কামড়ে হেসে মেসেজ রিপ্লাই দিল। চেয়েছিলাম। তাহলে? মা বললো শাড়িতে ভালো লাগে না। ও হুম। বেশ, এসো তাড়াতাড়ি। আমি আছি তোমাদের বাড়ির সামনের মাঠে। তবুও বলতে পারলে না শাড়ি পরে আসো? অনেক তৃষার মেসেজ দেখে হাসলো। মেয়েটা তাহলে তার না বলা কথা বুঝে ফেলতে সক্ষম হলো। এসো তাড়াতাড়ি। আসছি, দাঁড়ান একটু। ফোনের কনভারসেশন থামিয়ে হ্যান্ডব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে মাকে বলে বাসা থেকে বেরোলো তৃষা। বাসা থেকে ঠিক 5 মিনিট হাঁটলে ছোট্ট একটা মাঠ পড়ে। ওখানেও কদিন পর দালান কোঠা উঠবে। দূর থেকে তৃষাকে দেখেই কেমন শীতলতা বয়ে গেল হৃদয়ে। আনমনে তাকিয়ে সামনে এগোতে লাগলো অনিক। মুখে মাস্ক পরে নিতে। মাস্ক পরলে নিঃশ্বাস নিতে অস্বস্তি লাগে আমার। তৃষার হাত আলগোছে নিজের হাতে নিয়ে নিল অনিক। অনিক যখন তৃষার হাত এভাবে ধরে রাখে, তৃষার মনে হয় পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত হাতে হাত রেখেছে সে। আমার কেমন জেলাস ফিল হচ্ছে তৃষা, অন্য কেউ তোমার সৌন্দর্য দেখবে বলে। অনিকের বাচ্চামিতে তৃষা অধর এলিয়ে দিল। তাহলে এরপর থেকে বোরখা পরবো বড়? সত্যি? ইস, এতদিন এই লক্ষ্মী মেয়েটা কোথায় ছিল? এই যে সামনের বাড়িটা দেখছেন, ওখান থেকে সোজা গিয়ে বাম দিকের জলপাই রঙের বিল্ডিংয়ের মধ্যে একটা রুমে ছিলাম আমি। দুজনেই হাসতে হাসতে গিয়ে গাড়িতে উঠে বসল। আজ ঠিকানাবিহীন গন্তব্যে ছুটবে গাড়ি। কোথাও যাওয়ার তাড়া নেই ওদের। মামা, একটা বেলে ফুলের গাছরা দিন, আর সাথে 2টো গোলাপ। ফুলের দোকানিকে বলল সহন। দোকানি হেসে সেগুলো এগিয়ে দিল সহনের দিকে। এই লন মামা, 60 টাকা দেন। 70 টাকা হয়েছে না? 10 টাকা লাগবো না আমার। লোকটার আন্তরিকতায় মুগ্ধ হলো সহন। খুশি হয়ে 100 টাকার একটা নোট জোর করে হাতে গুজে দিয়ে বাড়ির দিকে এগোলো। সামনের গলি পেরোলেই সহনের বাসা। গলির মোড়ে ঢুকতেই মায়ের নম্বর থেকে কল এলো। থমকে দাঁড়ালো সহন। মা তো দরকার ছাড়া এখন কল দিবে না। দ্রুত কল রিসিভ করলো সহন। সহন, সহন, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বাসায় আয়। তাহমির অবস্থা ভালো না, আগুন আগুন লেগেছিল রান্নাঘরে। সহন আর কিছুই শুনতে পারল না। ফোন পকেটে রেখে ছুটল বাড়ির দিকে। হাত থেকে পড়ে গেল ফুলগুলো। হাসপাতালের বার্ন ইউনিটের
জরুরি বিভাগে রাখা হয়েছে তাহমিকে। করিডোরে বসে আছে ফরিদা খান, তাহমির বাবা ও সহনের বাবা। আয়ান সহন পায়চারি করছে অবিরত। তাহমের মা খবরটা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে গেছেন। বাসায় ওনাকে দেখছে তৃষা। সহন বারবার গিয়ে দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করছে তাহমিকে, কিন্তু পারেনি। ডাক্তার এখনও কিছু জানাননি বলে চিন্তিত সকলে। কাঁধ, চেহারার একপাশ পুড়ে গেছে। ভেতরে হয়তো আরও ক্ষতি হয়েছে বলে অনুমান করেছে সহন। বাকিটা ডাক্তার জানাবে বলে অপেক্ষা করে আছে সবাই। 2 দিন কেটে গেছে। তাহমির অবস্থা একটু ভালো এখন। চেহারার একপাশ যতটা পুড়েছে চিকিৎসার মাধ্যমে দাগ নিরাময় করা সম্ভব বলে জানিয়েছেন ডাক্তার। তবে দীর্ঘমেয়াদী ঔষধ চলবে, কিন্তু কাঁধের অবস্থা খারাপ। জর্জেটের পোশাক পুড়ে শরীরের সাথে লেগে বিশ্রী অবস্থা হয়ে গিয়েছিল। তাহমির সরাসরি চেহারায় তাৎক্ষণিক পানি ঢালার কারণে একটু হলেও উপকার হয়েছে। আরও 4 দিন বার্ন ইউনিটে থাকতে হবে তাহমিকে, তারপর বাসায় যেতে পারবে। যদিও চাইলে এখনও নিতে পারে, সেক্ষেত্রে ইনফেকশনের ভয় আছে। এজন্য সহন হসপিটালেই রাখবে তাহমিকে। 2 দিন ধরে তেমন খাওয়া দাওয়া হয়নি সহনের, তাই দুপুরে আয়ান এক প্রকার জোরাজোরি করে সহনকে খেতে পাঠিয়েছে। গতকাল অনিক এসে দেখে গিয়েছে তাহমিকে। আকস্মিক ঘটনায় সবাই এলোমেলো হয়ে গেছে। তৃষার বিয়েটাও কয়েকদিন পিছিয়ে দিতে চাচ্ছে অনিক, তবে সে বিষয় এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহমি এর মধ্যে গতকাল একবার কথা বলেছিল সহনের সাথে। সহনের 2 চোখ ছলছল করছিল। কি হয়েছে? তোর চোখ আমার লাল হয়ে গেছে কেন? তাহমি দুর্বল কণ্ঠে শুধালো। সহন তাহমির ডান হাতের একটা আঙ্গুল ছুঁয়ে আছে, হাতে স্লাইন লাগানো। কিছু না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমার একা একা ভাল লাগে না। অশান্তি ভাল লাগে তোর? আমার তেরামো ঝগড়া মিস করছিস? মৃদু হেসে বলল মেয়েটা। সহন নিজেকে সামলাতে পারছে না, আঙ্গুলেই চুমু খেলো আলতো করে। আমি তো সবটাই মিস করছি রে। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চল। যাবো ইনশাআল্লাহ। শোন, ভাতের মধ্যে আঙ্গুল ডুবিয়ে বসে না থেকে খেয়ে ফেল তাড়াতাড়ি। মায়ের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে সহন। মাথা নেড়ে হুঁ বলে খেতে শুরু করে। শরীরে খাবারের দরকার আছে, খেয়ে দিয়ে আবার হসপিটালে যাবে। এখনও 4টা দিন তাহমি এ বাড়িতে থাকবে না। ফরিদা খানের নিজেকে কেন জানি অপরাধী মনে হয়। সেদিন যদি উনি চা করতে যেতে না বলতেন, তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না বলেই ভাবেন উনি। আদতে এমন কিছু নয়, যা হওয়ার সেটা এমনি হয়। তকদিরের লেখা এড়ানো সম্ভব নয়। প্রায় সপ্তাহ চলে গেছে। এতগুলো দিন আয়ান স্যার আসেননি পড়াতে, আর না তো একটা মেসেজ পর্যন্ত করেছে সে। এ নিয়ে অনিমার মনে চাপা অভিমান জমা হয়েছে বেশ। তবে পড়ালেখা থেমে নেই তার। দিনরাত প্রাণপণ করে লেখাপড়া করে যাচ্ছে অনিমা। পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করা চাই ওর। বিকেলের রোদ গায়ে মেখে ছাদে দাঁড়িয়ে আছে অনিমা। মনটাকে কিছুতেই বুঝিয়ে সুজিয়ে রাখতে পারছে না। বারবার ইচ্ছে করছে আয়ান স্যারকে একবার কল দিয়ে জানবে কেন সে আসছে না। নিজের সাথে লড়াই করে শেষ পর্যন্ত আর না পেরে আয়ানকে একটা মেসেজ পাঠালো অনিমা। মানুষটার কি ওর কথা একবারও মনে পড়ে না? সবটাই কি একপাক্ষিক ছিল? তবে আপনারা যা বলবেন তাই হবে মা। তবে আমি চাচ্ছিলাম তাহমি আপু আরেকটু সুস্থ হলে সব কিছু হতো বরং। ড্রয়িং রুমে সোফায় বসে আছে অনিক। আমেনা ইসলামের কথার পরিপ্রেক্ষিতে উক্ত কথাটি বলল। তৃষা গিয়েছে তাহমির কাছে। গতকালই তাহমিকে বাসায় নিয়ে এসেছিল সহন, তাই সকাল সকাল আয়ান ও তৃষা বোনের কাছে চলে গেছে। অনিক হবু শাশুড়ির সাথে কথা বলতেই কেবল এসেছে আজ। তাহমির রেস্ট দরকার, ও রেস্ট নেবে, সময় নেই। কাজকর্ম ওকে কেউ করতেও দিবে না। আগের থেকে তো এখন সুস্থ। বিয়েটায় বাধা আসুক আমি চাইছি না। আত্মীয় স্বজনদেরও বলা হয়েছে তো, বুঝতেই পারছো। ঠিক আছে, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আমি দিনার সাথে আলোচনা করে নিব। আপনারা বললেই বিয়ের তোড়জোড় শুরু করবে ওরা। ঠিক আছে বাবা। বিছানায় আধশোয়া অবস্থায় বসে আছে তাহমি। চোখ মুখ এই কদিনে কেমন মলিন হয়ে গেছে। চেহারায় আছে ক্ষতের দাগ, হাসিতে প্রাণ নেই যেন। সহন পাশে বসে স্যুপ খাইয়ে দিচ্ছে। চেয়ারে বসে আছে আয়ান ও তৃষা। অনেক তৃষাকে না জানিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। আপাই, খেয়ে নাও তুমি। আয়ান, তোরা কিছু খাসনি? আমার বাড়ি এসে তোরা না খেয়ে থাকলে কি ভালো লাগে বল? তুমি তাড়াতাড়ি সুস্থ হও আপাই,
তুষার বিয়েতে অনেক কিছু খাবো আমরা। আর তোমার বাড়ি তো আছেই, বলো। সহন জোর করে আরেক চামচ চুপ তাহমির মুখে দিয়ে হেসে বলল, একদম ঠিক। আমার একমাত্র শালিকের বিয়েতে প্রচুর খেতে হবে। বিয়ে বাড়িতে না খেলে পাপ হয়, বুঝলে? গ্লাসে চুমুক দিয়ে এক ঢোক পানি খেয়ে আর খেলো না তাহমি। খাবারের প্রতি ভীষণ অনীহা জন্মেছে তার। দুলাভাই থামেন তো, সবাই মিলে শুধু আমার বিয়ে বিয়ে করেন, লজ্জা লাগে না বুঝি? ঢং দেখে মরে যাই। নিজে থেকে বর খুঁজে আনলো আর আবার লজ্জা। শর্ট নির্লজ্জ মেয়ে। আয়ান তৃষার কপালে গট্টা মেরে দিল একটা। তৃষা গাল ফোলালো তাতে। তাহমি ওদের ভাই বোনের খুনসুটিতে না হেসে পারছে না। তৃষা তাহমির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার দেখো ভাইয়া কেমন করে বলছে আমাকে। সত্যি তো আয়ান, তুই কেন এইভাবে বলি? দেখিস তুই যেন নিজের পছন্দ করে আবার বিয়ে করিস না, তাহলে কিন্তু আমরা কথা শোনাতে ছাড়বো না। সহন বসা থেকে উঠে আয়ানের কাঁধে হাত রেখে হেসে বলে, দুই বোন একজোট হয়ে আমার শালাবাবুকে কথা শোনানো হচ্ছে। আমার শালাবাবু নিরামিষ মানুষ, ওসব পছন্দ করে টোরে বিয়ে করবে না, তাই না? সবাই একসাথে হেসে উঠল। আয়ান চুপ করে রইল শুধু। হঠাৎ করে অনিমার কথা মনে পড়ে গেল। কতদিন হলো দেখা হয় না, কথাও হয় না। মেয়েটা কি তাকে একটুও মিস করে? আচ্ছা, একটা মেসেজ পাঠালে কেমন হতো? নিজের বোনের এরকম বিপদ হয়েছে সেটা তো অনিমাকে বললেও পারত সে। বাসায় গিয়ে মেসেঞ্জারে কল দিয়ে সব কিছু বলবে বলে ঠিক করলো আয়ান। রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা শহর। তাহমি ঘুমিয়ে গেছে। সহনের চোখে ঘুম নেই। সে বসে বসে প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রী দেখতে ব্যস্ত। এতদিন না দেখে থাকার স্বাদ আজ পূর্ণ করে নিচ্ছে। কড়া ঔষধ চলে, তাই তাহমির ঘুম বেশ গাঢ় হয়। সহনও সেই সুযোগে মন প্রাণ ভরে দেখে নিচ্ছে শান্ত তাহমিকে। জেগে থাকলে তো আর এরকম শান্ত হয়ে থাকে না। অবশ্য তাহমির চঞ্চলতাই তার নিজস্ব বৈশিষ্ট্য। রাত 2:30টার সময় অনিমাকে অনলাইনে অ্যাক্টিভ দেখে অবাক হল আয়ান। ইনবক্সে ঢুকেই দেখল গতকাল বিকেলে সে তাকে মেসেজ দিয়ে রেখেছে। আয়ান স্যার। চিন্তাভাবনা বদলে গেল আয়ানের। লিখতে চেয়েছিল এত রাতে অনলাইনে কি, কিন্তু এখন সেসব আর লিখবে না। ভেবে চিন্তে রিপ্লাই টাইপ করল। বলো। অনিমা মেসেজ আসতেই তৎক্ষণাৎ সিন করলো এবং রিপ্লাই টাইপ করতে লাগলো। আয়ান অপেক্ষা করছে কি লিখে পাঠাবে তার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে মেসেজ এলো। আমার পড়ালেখার কোনো চিন্তা নেই আপনার? কতদিন পড়াতে আসেননি? তোমার বাবাকে জানিয়েছিলাম, আবার আমার বোন অসুস্থ। ও, বাবা আমাকে কিছু বলেনি সেসব। তুমি জিজ্ঞেস করেছিলে? না, আসলে জিজ্ঞেস করিনি। তবে নিজ থেকে তো বললেন না। কাল থেকে যাবো পড়াতে, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আগামীকাল আয়ান ছেড়ের সাথে দেখা হবে ভাবতেই আনন্দে লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো অনিমা। তারপর ঠোঁটের কোণে হাসির রেখা বজায় রেখে লিখল, ঠিক আছে আয়ান স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। অনিমার সাথে সাথে অফলাইনে গেল। দেখে আয়ানের ভালো লাগলো, মেয়েটা ওর কথা শুনছে বলে। অনিমার মুখে আয়ান স্যার ডাকটা শুনলে বেশ ভালো লাগে। যদিও প্রথম কেমন লাগতো, তবে সময়ের সাথে ভালো লাগা জন্মেছে এখন।